সকল প্রিয় ছাত্রছাত্রী এডভেন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সেটি হলো যৌনক্রম কি এবং এর পদ্ধতিটি ব্যাখ্যা করো। দেখো, যৌনক্রম কাকে বলে? যৌনক্রম হচ্ছে যখন যখন রেণুধর যে ডিপ্লয়েড সেল মানে তোমরা জানো ডিপ্লয়েড কোষ কাদের বলা হয়? যাদের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকছে। 23 জোড়া অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম থাকছে। 23 জোড়া বা 2n সংখ্যক ক্রোমোজোম থাকছে, অর্থাৎ টোটাল 46টা ক্রোমোজোম থাকছে। তাহলে ডিপ্লয়েড সেলকে কি বলা হয়ে থাকে? রেণুধর যৌন। এই রেণুধর যৌন থেকে কিভাবে লিঙ্গধর যৌন তৈরি হচ্ছে? লিঙ্গধর যৌন কাদের বলা হয়? এটাকে বলে হ্যাপ্লয়েড সেল। হ্যাপ্লয়েড মানে কি? খালি n সংখ্যক ক্রোমোজোম থাকবে, অর্থাৎ 23টা ক্রোমোজোম থাকবে। তাহলে ডিপ্লয়েড সেল কাদের বলে? যাদের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। আর হচ্ছে রেণুধর যৌন আর লিঙ্গধর যৌন কাদের বলছে? যাদের মধ্যে 23টা ক্রোমোজোম থাকছে, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম থাকছে, অর্থাৎ এটার হাফ। মানে রেণুধর যৌনুর হাফ হচ্ছে লিঙ্গধর যৌন। রেণুধর যৌন থেকে কিভাবে লিঙ্গধর যৌন তৈরি হচ্ছে, আবার লিঙ্গধর যৌন থেকে কিভাবে রেণুধর যৌন তৈরি হচ্ছে, এই যে পর্যায়ক্রমিক আবর্তন, এই যে সাইকেলটা চলতে থাকে, রেণুধর যৌন থেকে লিঙ্গধর যৌন, আবার লিঙ্গধর যৌন থেকে রেণুধর যৌন, এই যে পর্যায়ক্রমিক ভাবে আবর্তন, এই পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয়ে থাকে যৌনক্রম। দেখো, এখানে ডান দিকে আমি একটা চিত্র এঁকেছি। এখানে তোমরা একটা সাইকেল দেখতে পাচ্ছ। এই সাইকেলটাই হচ্ছে যৌনক্রম। এই যৌনক্রমটা আমি কার দেহে দেখতে পাই? মস, ফার্ন এদের দেহে দেখতে পাই। মস, ফার্ন এই জাতীয় অপুষ্পক উদ্ভিদের দেহে আমরা যৌনক্রম দেখতে পাই। মস বা ফার্ন এই জাতীয় অপুষ্পক উদ্ভিদের দেহে আমরা এই ধরনের যৌনক্রম দেখতে পাই। এখানে আমি যে পিকচারটা এঁকেছি সেটা কিন্তু ফার্নের দেহে যৌনক্রম, বা ফার্নের দেহে এইভাবে কিন্তু যৌনক্রম হয়। দেখো, এখানে আমি ডিটেলসে বোঝালে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ফার্স্টে দেখো, এই স্টেপটা দেখো ভালো করে। এখানে আমি কিছু পাতার মতন অংশ এঁকেছি। এই যে পাতার মতন অংশ এঁকেছি এখানে আমি। এই যে পাতার মতো অংশ এঁকেছি, এই পাতার মতো অংশটার নিচে দেখো এরকম স্ফীত অংশ আছে। এরকম ফোলা কিছু অংশ রয়েছে। যে ফোলা কিছু অংশ রয়েছে। এই ফোলা অংশগুলোকে কি বলে বলতো? সোরাস। এই সোরাসের আরেক নাম কি? রেণুস্থলী বা সোরাস। দেখবে ফার্ন গাছের পাতার নিচে এরকম ছোট কিছু এরকম ফোলা অংশ থাকে। ফার্ন গাছের পাতার নিচে এরকম ছোট ফোলা অংশ থাকে। অনেকটা এরকম দেখতে হয়। যদি এটাকে জুম করে আমি আঁকি, তাহলে দেখতে অনেকটা এরকম হয়। এই তো ফার্নের পাতা, এই যে ফার্নের পাতার এখানে 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 এরকম স্ফীত কিছু অংশ দেখতে পাওয়া যায়। এই যে স্ফীত অংশগুলো, এই স্ফীত অংশগুলোকে কি বলা হয় থাকে? সোরাস। এই সোরাস বা রেণুস্থলী। এই সোরাস বা রেণুস্থলীর মধ্যে কি থাকছে? রেণুগুলো থাকছে। এই ফার্নের রেণুগুলো এই রেণুস্থলীর মধ্যে সঞ্চিত অবস্থায় থাকছে। এইবার কি হচ্ছে দেখো, এই রেণুস্থলী গুলোকে যদি আমি জুম করি, বা এই স্ফীত অংশগুলোকে যদি আমি জুম করি, তাহলে জুম করলে এরকম দেখতে লাগবে। দেখো, এর মধ্যে এই যে রেণুস্থলীর মধ্যে এরকম ছোট গুড়ি অনেক রেণু থাকে। এই রেণুগুলো কি হচ্ছে? এর মধ্যে এই ছোট গুলো অপরিণত রেণু, আর বড় গুলো হচ্ছে পরিণত রেণু। এইবার কি হচ্ছে, যে পরিণত রেণুগুলো রয়েছে, সেই পরিণত রেণুর থেকে রেণু মাতৃকোষ তৈরি হচ্ছে। এই রেণু মাতৃকোষ কি হবে এবার? যেহেতু যখনই দেহ মাতৃকোষ মানে জনন মাতৃকোষ, রেণু মাতৃকোষ কি জনন মাতৃকোষ, কারণ এটা কিন্তু ফার্নের বংশ বিস্তারে সহায়তা করছে। এই রেণু কিন্তু ওর একমাত্র অস্ত্র, যার সাহায্যে কিন্তু ও বংশ বিস্তার করে থাকছে। তাহলে রেণু হচ্ছে এদের জনন মাতৃকোষ। ফার্নের দেহে জনন মাতৃকোষের নাম হচ্ছে রেণু মাতৃকোষ। তাহলে রেণু মাতৃকোষ বা জনন মাতৃকোষে দেখো, প্রথমে ক্রোমোজোম সংখ্যা রয়েছে 2n, অর্থাৎ 46টা বা 23 জোড়া। তাহলে 46টা ক্রোমোজোম রয়েছে রেণু মাতৃকোষে। এইবার কি হবে? জনন মাতৃকোষে কি ধরনের কোষ বিভাজন দেখতে পাওয়া যায়? আমরা আগেই পড়েছি জনন মাতৃকোষে কি মিওসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায়।
মিয়োসিস কোষ বিভাজনের ফলে রেণু মাতৃকোষ থেকে এই যে দুটো রেণু উৎপন্ন হলো, এই রেণুটা কি হলো? অপত্য জনন কোষ। এই অপত্য জনন কোষে এবার কি হয়ে যাবে? ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে, কারণ জানি আমরা মিয়োসিস কোষ বিভাজনে কি হয়? হ্রাস বিভাজন হয়ে থাকে। মিয়োসিস কোষ বিভাজনে যে দেহ মাতৃকোষ থাকে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে উৎপন্ন হয়, অর্থাৎ যে গ্যামেট তৈরি হয় বা যে মানে যে অপত্য কোষ তৈরি হয় বা ডটার সেল তৈরি হয়, সেই ডটার সেলে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। তাহলে রেণু মাতৃকোষে ছিল 46টা, এইবার রেণু মাতৃকোষ যখন মিয়োসিস কোষ বিভাজন দ্বারা বিভাজিত হলো তখন হয়ে গেল কি এন সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ 23টা করে ক্রোমোজোম হয়ে গেল। এইবার কি হচ্ছে? রেণু মাতৃকোষ, রেণু যে অপত্য কোষ দুটো তৈরি হলো, রেণু অপত্য কোষ, সেই রেণু অপত্য কোষ থেকে এবার আস্তে আস্তে কি হবে? ওটা অঙ্কুরিত হবে, মানে রেণুটা অঙ্কুরিত হবে জল লেগে বা যাই হোক, জল লেগে এবং অনুকূল পরিবেশের সহচর্যে ও কি হবে? তারপরে অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হওয়ার পর ওকে দেখতে এরকম হবে, দেখতে যে ছোট্ট বাচ্চা উদ্ভিদ যেটাকে বলা হয়ে থাকে লিঙ্গধর দেহ বা প্রোথ্যালাস। এরকম ছোট ছোট একদম একেবারে ছোট অবস্থায় যখন সবে অঙ্কুর বেরিয়েছে, অঙ্কুর বেরিয়ে সবে একটু বড় হয়েছে, তখন ওটাকে দেখতে ঠিক এরকম হবে। একেবারে ছোট যে ফার্নের যে উদ্ভিদটা, সেটাকে দেখতে এরকম হবে। তো এইবার এখান থেকে যে লিঙ্গধর দেহ যেটা তৈরি হলো বা প্রোথ্যালাস বলে এটাকে, এটার মধ্যেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা এন থাকবে, কারণ এই যে যে এই যে যে অপত্য কোষ, সেই অপত্য কোষ থেকে এটা তৈরি হয়েছে, লিঙ্গধর দেহটা তৈরি হয়েছে, তাই জন্য এর এর সংখ্যাও যেহেতু ক্রোমোজোম সংখ্যা 23টা ছিল, লিঙ্গধর দেহ কিন্তু ক্রোমোজোম সংখ্যা 23টাই থাকবে, অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। এইবার কি হচ্ছে? এই লিঙ্গধর দেহ আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হওয়ার পরে ওর মধ্যে দুই ধরনের জনন কোষ তৈরি হবে। সেটা কি? এক হচ্ছে স্ত্রীধানী আর একটা হচ্ছে পুংধানী। একটা উদ্ভিদের মধ্যে স্ত্রীধানীও থাকবে, একটা সেই উদ্ভিদের মধ্যে পুংধানীও থাকবে, অর্থাৎ একই উদ্ভিদের মধ্যে স্ত্রীধানী পুংধানী দুটোই থাকবে। স্ত্রীধানী থেকে কি উৎপন্ন হবে? ডিম্বাণু। আর পুংধানী থেকে কি উৎপন্ন হবে? শুক্রাণু। পুং গ্যামেট হচ্ছে শুক্রাণু আর স্ত্রী গ্যামেট হচ্ছে ডিম্বাণু। তাহলে স্ত্রীধানী থেকে স্ত্রী গ্যামেট ডিম্বাণু তৈরি হচ্ছে, আর পুংধানী থেকে পুং গ্যামেট শুক্রাণু তৈরি হচ্ছে। এইবার কি হচ্ছে? এই দুটো নিষেক ঘটছে। নিষেক ঘটার ফলে কি হচ্ছে? এটারও এন সংখ্যক ক্রোমোজোম ছিল, এটারও এন সংখ্যক ক্রোমোজোম ছিল, তাহলে পুং গ্যামেটের এন আর স্ত্রী গ্যামেটের এন দুটো একসাথে হয়ে গিয়ে হলো 2n। এইবার যে জাইগোট ফরমেশন হলো বা এই দুটোর এই যে পুংধানী আর পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে নতুন জাইগোট বা নতুন যে সেলটা তৈরি হলো, তার মধ্যে কিন্তু এবার ক্রোমোজোম সংখ্যা 2n হয়ে যাবে। এই যে 2n হয়ে গেছে, মানে আবার 46টা হয়ে গেছে। দেখো ফার্স্টে ছিল 46টা, তারপরে হয়ে গেল 23টা। এই যে যখন মিয়োসিস কোষ বিভাজন হলো 23টা, তারপরে আবার যখন এই পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন হলো তখন হয়ে গেল আবার 46টা। এইবার সেই জাইগোট থেকে আবার আস্তে আস্তে যখন উদ্ভিদ তৈরি হবে, আস্তে আস্তে যখন উদ্ভিদ বাড়বে, তখন তার মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। এই যে চারাগাছ থেকে তারপরে পরিণত উদ্ভিদ, পরিণত ফার্ন তারপরে তৈরি হয়েছে, পরিণত রেণুধর উদ্ভিদ বা ফার্ন তৈরি হয়েছে, এর মধ্যে এবার ক্রোমোজোম সংখ্যা 2n হয়ে যাবে। তাহলে দেখো এই যে পরিণত উদ্ভিদের রেণুস্থলিতে থাকা রেণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ফার্স্টে ছিল 2n, মিয়োসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, অর্থাৎ মিয়োসিস কোষ বিভাজনে আমরা জানি সেটাকে বলে হ্রাস বিভাজন। মিয়োসিস কোষ বিভাজনকে কি বলছে? হ্রাস বিভাজন। হ্রাস বিভাজনের ফলে যে রেণু অপত্য কোষ তৈরি হলো, সেটার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে গেল। এইবার রেণু অপত্য কোষ থেকে যখন লিঙ্গধর দেহ তৈরি হলো, তখন তার মধ্যেও কিন্তু সেই একই 23টা ক্রোমোজোমই থাকবে। এরপর এই লিঙ্গধর দেহ যখন অঙ্কুরিত হবে, তখন তার মধ্যে পুংস্তবক আর স্ত্রীস্তবক দুটোই গঠিত হবে। পুংস্তবক বা পুংধানীর মধ্যে কি থাকবে? পুং গ্যামেট বা শুক্রাণু। আর স্ত্রীস্তবক বা স্ত্রীধানীর মধ্যে থাকবে ডিম্বাণু। ডিম্বাণু আর শুক্রাণু এই দুটো মিলিত হবে বা নিষেক ঘটবে, তারপরে কি হবে? জাইগোট তৈরি হবে। তাহলে পুং গ্যামেটের এন সংখ্যক ক্রোমোজোম আর স্ত্রী গ্যামেটের এন সংখ্যক ক্রোমোজোম দুটো একসাথে মিলে আবার 2n সংখ্যক ক্রোমোজোম তৈরি করছে। তার ফলে আবার যে জাইগোট ফরমেশন হচ্ছে, তখন সেখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে আবার 2n বা 46টা। এবার এখান থেকে যখন উদ্ভিদ তৈরি হবে, তখন আবার সেখানে ক্রোমোজোম সংখ্যা আবার 2n।
2n হয়ে যাবে, আবার সেখান থেকে যখন পরিণত উদ্ভিদ তৈরি হবে, পরিণত উদ্ভিদেও ক্রোমোজোম সংখ্যা থেকে যাবে 2n। এইভাবে 2n থেকে n থেকে n, আবার সেখান থেকে 2n। এই যে রেণুধর জনু, রেণুধর জনু কাকে বলছে? যে ফেজটাতে বা এই জনুক্রমের যে ফেজটাতে 2n সংখ্যক ক্রোমোজোম থাকছে সেটাকে বলছে রেণুধর জনু, আর যে ফেজটাতে কেবল n সংখ্যক ক্রোমোজোম থাকছে সেটাকে বলছে লিঙ্গধর জনু। তাহলে এই যে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হচ্ছে, এই যে রেণুধর জনু থেকে লিঙ্গধর জনু, দেন আবার লিঙ্গধর জনু থেকে রেণুধর জনু, এই যে সাইকেল আকারে চলছে বা একটা চক্রাকারে চলছে, এটাকেই কিন্তু এর পর্যায়কেই বা পর্যায়বৃত্ত যে আবর্তন, সেই আবর্তনকেই কিন্তু আমরা বলছি জনুক্রম। এগুলো মস আর ফার্ন এই জাতীয় অপুষ্পক উদ্ভিদের দেহে কিন্তু তোমরা দেখতে পাবে, যাদের ক্ষেত্রে রেণু উৎপন্ন হয়, চলরেণু বা জুস্পোর উৎপন্ন হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা এগুলো দেখতে পারবে। তাহলে আজকের আলোচনা এই অবধি। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি এই সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, আমরা পরবর্তী টপিকে তার আলোচনা নিয়ে আসব। আর যদি তোমরা এখনো অবধি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের ফেসবুকের যে পেজটা রয়েছে সেটাকে ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.